নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ৯ই শ্রাবণ ১৪৩২, শুক্রবার ২৫শে জুলাই। আমি লক্ষ্মী দে, মন্দির নগরী, বিষ্ণুপুর খোসলা বার্তা থেকে সাপ্তাহিক খবর পড়ছি। মাঠে বজ্রাঘাতে মৃত রাজ্যের ২০। রাশিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ৪৮ জন। বিস্তারিত খবর। মাঠে কাজ করার সময় রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে মোট ১৯ জনের মৃত্যু হলো বৃহস্পতিবার। রাজ্যের এক বাসিন্দা ঝাড়খণ্ডে বাজ পড়ে মারা যায়। বাঁকুড়ায় বজ্রাঘাতে ৯ জন ও পূর্ব বর্ধমানে ৬ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ২ জন এবং পুরুলিয়ায় ও দক্ষিণ দিনাজপুরে ১ জন করে বজ্রাঘাতে মারা গিয়েছে। জেলায় জেলায় বেশ কয়েকজন বজ্রাঘাতে জখমও হয়েছে। এদিন দুপুরে ১২টা নাগাদ হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। বজ্রাপাতে বাঁকুড়ার ওঁদায় ৪ জন এবং কতুলপুর, পাত্রসাহেব, জয়পুর, ইন্দাস ও বিষ্ণুপুরে ১ জন করে মারা গিয়েছেন। জেলায় আহত হয়েছে অন্তত ৮ জন। বিকেলে পুরুলিয়ায় ঝালদায় গুরুডি গ্রামে ধান খেতে বজ্রাঘাতে মৃত্যু হয় এক মহিলার। ঝালদারি আরেকজন মহিলা লাগোয়া ঝাড়খণ্ডে ধান রোয়ার সময় বজ্রাপাতে মারা গিয়েছে। রাশিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ৪৮ জন। এবার রাশিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। রাশিয়ার আমর এলাকায় ঘটনা। সূত্রের খবর, বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে সেটিতে মোট ৪৮ জন ছিলেন। একটি পাহাড়ের ঝোপে ঘেরা এলাকায় বিমানটি ভেঙে পড়ায় সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রশাসনের। রুশ উড়ান মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সাইবেরিয়ায় আঙ্গারা উড়ান সংস্থার মালিকানাধীন AN-২৪ বিমানটি থেকে অমর প্রদেশের চিন্ডা শহরে যাচ্ছিল। চীনের সীমান্তবর্তী এলাকায় চিন্ডায় অবতরণের কিছুক্ষণ আগে রাডার থেকে উধাও হয়ে যায় বিমানটি। এবারে রাজ্যের খবর আসছে, জেলার খবর। চাষ জমিতে বাজ পড়ে মৃত ১১ জন। বাঁকুড়া ও পুরুলিয়ায় মাঠে মাঠে আমন ধানের চারা বোনায় কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে বৃহস্পতিবার ভর দুপুরে মাঠে কাজ করতে গিয়ে বাঁকুড়া জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয় ৯ জনের। আহত হলেন বেশ কয়েকজন। এদিন বিকেলে পুরুলিয়ার ঝালদায় ২ মহিলাও মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান। চাষের ভরা মরশুমে ২ জেলায় একই দিনে ১১ জনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে, আশঙ্কা চাষিরা। শিক্ষকের অভাব, স্কুলের দরজায় তালা দিল পড়ুয়ারা। বান্দোয়ান, স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা, ক্লাস হয় না নিয়মিত। এমনই অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে স্কুলের দরজায় তালা দিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। বৃহস্পতিবার বান্দোয়ান ধাদকা আঞ্চলিক হাই স্কুলের ঘটনা। পরে ঘটনাস্থলে যান বান্দোয়ান থানার পুলিশ ও অমর বিদ্যালয়ের পরিদর্শক। তাদের আশ্বাসে প্রায় ৩ ঘন্টার পর স্কুল খুলল দরজার তালা। সূত্রের খবর, ধাদকা আঞ্চলিক উচ্চ মাধ্যমিক স্কুলে কয়েক বছর একাদশ দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন চলে, কিন্তু পর্যাপ্ত শিক্ষক না থাকায় ধীরে ধীরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন বন্ধ হয়ে যায়। বর্তমানে খাতায় কলমে স্কুলে শিক্ষক শিক্ষিকা রয়েছে ৮ জন, শিক্ষাকর্মী ২ জন। তার মধ্যে বেশ কয়েক মাস আগে SSCর নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে চাকরি বাতিল হয় এই স্কুলে ৩ জন শিক্ষকের। ঘরে ঘুমন্ত শিশু উধাও। বাঁকুড়া, গরমের জ্বালা থেকে স্বস্তি পেতে বাড়ির দরজা খুলে ৩ ছেলে মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন দম্পতি। ভোরে উঠে দেখেন ১.৫ বছরের ছোট মেয়ে বিছানায় নেই।
চারিদিক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। তার বাঁকুড়ায় সদর থানায় শানবাঁধা পঞ্চায়েতের বগা গ্রামে এই ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। এদিন ঘটনাস্থলে তদন্তে যান জেলার পুলিশ কর্তাদের একাংশ। পুলিশ জানিয়েছে শিশুটিকে অপহরণের মামলায় রুজু করে তদন্ত হয়েছে। এবার আবহাওয়ার খবর। সর্বোচ্চ তাপমাত্রা হলো 31 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি। বৃষ্টিপাত, নিম্নচাপের জেরে প্রচন্ড বৃষ্টিপাত, ঝোড়ো বৃষ্টি হবে। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। নমস্কার। থ্যাংক ইউ। খুব ভালো টাইম, ভালো হয়েছে না, আজকে ভালো হয়নি। ওই দিয়ে দিয়েছে না দেবাশিস দা আমাকে। আচ্ছা, এবারে আমরা বৈশাখীর খবর শুনবো। নমস্কার। আজ 25শে জুলাই 2025 শুক্রবার হসলা বার্তা থেকে খবর পরিবেশন করছি আমি বৈশাখী ঘোষ। আজকের বিশেষ বিশেষ খবর হলো 7 ও 14 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। মৃত হাটকে বাঁচিয়ে শিশুর শরীরে প্রতিস্থাপন। ইকির মিকিরের অজানা কথা, বিড়াল না চিতাবাঘ। আসছি বিস্তারিত খবরে। 7 ও 14 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। শিক্ষক নিয়োগের পরীক্ষা যে 7 এবং 14 সেপ্টেম্বরেই হচ্ছে তা চূড়ান্তভাবে বৃহস্পতিবার জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। এর আগের দিনগুলি উল্লেখযোগ্য ডিআইদের জানানো হয়েছিল যে সম্ভাব্য দিনগুলিতে পরীক্ষা হতে পারে, তাই স্কুলগুলি এবং স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরা যেন প্রস্তুত থাকেন। তবে এদিন বিজ্ঞপ্তি দেওয়ার ফলে আর কোনো জল্পনা রইল না। অবিশ্বাস্য, মৃত হাটকে বাঁচিয়ে শিশুর শরীরে প্রতিস্থাপন। 3 মাসের 31 জন্মের পর থেকেই তার হৃদযন্ত্রের সমস্যা ছিল। প্রয়োজন পড়েছিল হৃদযন্ত্র প্রতিস্থাপনের। অভিনব পদ্ধতিতে মৃত একটি হৃৎপিণ্ডকে আনটেবিল রিঅ্যানিমেশনের মাধ্যমে পুনর্জীবিত করে 31 শরীরে প্রবেশ করানো হলো। শুধু তাই নয়, প্রতিস্থাপনের 6 মাস পরেও সেই শিশুর শরীরে কোনো সমস্যা দেখা দেয়নি। নতুন হার্টকে ফরেন বডি ভেবে নিয়েও জটিলতা ও তৈরি করেনি তার শরীর, বরং সেই নতুন হার্টের সঙ্গে শরীরের সব কলকবজাই সুন্দর করে মানিয়ে নিয়েছে। সুস্থ রয়েছে শিশুটি। এই বিরাট কাণ্ডের নেপথ্যে মার্কিন মূলকের উত্তর ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটি। বরাবরই ভিনধর্মী গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার জন্য এই প্রতিষ্ঠান বেশ নির্ভরযোগ্য। এবার এইখানেই মৃত হাটকে পুনরুজ্জীবিত করে অন্যের শরীরে প্রবেশ করানো হলো। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। চিকিৎসা শাস্ত্রে এহেন ঘটনা এই প্রথম। দাতা পরিবারের সম্মতিতে সার্জেনরা একটি অক্সিজেনেটর, সেন্ট্রিফিউগাল পাম্প ও বেরিয়ে আসা রক্তকে সংগ্রহ করার জন্য একটি ঝুলন্ত জলাধার ব্যবহার করে অপারেটিং টেবিলের মৃত হাতকে জীবিত করে তোলেন। প্রতিস্থাপনের ইতিহাসে এখানেই একে গেম চেঞ্জার বলেছেন বিশ্বজুড়ে তাবড় হৃদরোগ বিশেষজ্ঞরা। এই ঘটনায় শুধু শিশুর প্রাণ বেঁচেছে তাই নয়, চিকিৎসকদের আশা ডিসিডি অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও এবার অন্তত 30 থেকে 40% বেশি সাড়া মিলবে। কিন্তু কেন এটি গেম চেঞ্জার? হার্ট প্রতিস্থাপনের ঘটনা পৃথিবীতে তো নতুন নয়। তাহলে বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার অরূপ দাস বিশ্বাস জানান, হার্টটিকে মৃত বলা হচ্ছে তার কারণ এই হার্টের রক্ত সংবহন পদ্ধতি বন্ধ হয়ে গিয়েছিল, তবে টিস্যুগুলি বেঁচে ছিল তখনও। সেগুলি বেঁচে ছিল বলেই পুনরুজ্জীবিত করা সম্ভব হয়েছে। প্রত্যেক মানুষের মস্তিষ্কের মৃত্যুর পর তার অঙ্গ কতক্ষণ বেঁচে থাকবে সেটা তার শারীরিক অবস্থা ও পরিবেশের উপর নির্ভর করে ঠিকই, তবে প্রতিটি অঙ্গের টিস্যুর বেঁচে থাকার নিজস্ব সময়সীমা থাকে। এক্ষেত্রেও দাতার হার্টে রক্ত সংবহন বন্ধ হলেও
তার টিস্যু তখনও সজীব ছিল। এর আগেও শিশুদের হার্ট প্রতিস্থাপন হয়েছে, তবে তার পদ্ধতি আলাদা ছিল। এই পদ্ধতিতে প্রতিস্থাপন নজিরবিহীন। আশা করছি এতে দাতার সংখ্যা বাড়বে। সহমত পোষণ করলেন পিজি হাসপাতালের হৃদরোগ বিভাগের অধ্যাপক বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার সরোজ মণ্ডলও। তার মতে হার্ট প্রতিস্থাপনের ক্ষেত্রে মৃত ব্যক্তির হার্টকে সংরক্ষণের একটি জটিল পদ্ধতি আছে। হার্টকে ফ্রিজিং করে গ্রিন করিডরের মাধ্যমে এনে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হার্টের টিস্যু বেঁচে থাকাকালীন অবস্থায় রোগীর শরীরে তাকে প্রতিস্থাপিত করা হয়। কিন্তু এক্ষেত্রে হার্টটি মৃত ছিল, রক্ত সংবহনও বন্ধ হয়ে গিয়েছিল। সেই হার্টকে পুনরুজ্জীবিত করে শিশুর শরীরে প্রতিস্থাপনের ঘটনা তাই বিরল। এই পদ্ধতিতে বারবার সফল হলেও তার নীতি প্রতিস্থাপনের ক্ষেত্রে গেম চেঞ্জার তো বটেই। ঘটনাটি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে। চিকিৎসক লেখক অ্যারন উইলিয়ামস জানান, ভবিষ্যতে বিশ্বজুড়ে এই পদ্ধতি চালু হলে প্রতিস্থাপনযোগ্য হার্টের অভাবে কাউকে মারা যেতে হবে না। তবে হার্টের সংবহনজনিত মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কিছু সমালোচক। এক্ষেত্রে রিঅ্যানিমেশনের মাধ্যমে দাতার হার্টকে পুনরুজ্জীবিত না করে প্রতিস্থাপনের ভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করছে মার্কিন মুলুকের আর এক ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি। ইকির মিকিরের অজানা কথা। ইকির মিকির চাম চিকির চামের কাঁটা মজুমদার। ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে এই ছড়া। 10 আঙুল মাটিতে ছড়িয়ে ছড়া আউড়ে চলতো খেলা। শোনা যায় এই ছড়া নেপথ্যে রয়েছে এক করুণ কাহিনী। ইকির বা ইগরি এর অর্থ সংসারের খরচ জোগানোর জন্য সারাদিন কঠোর পরিশ্রম করা। কিন্তু তাতেও প্রয়োজনীয় অর্থ জোগাড় না হলে প্রয়োজন পড়ত মিকির বা মিগরির, অর্থাৎ বাড়তি উপার্জনের চেষ্টা। চান মানে কাজের জায়গা, আর চিকির বা চিগড়ি কথার অর্থ ওই স্থান ঘুরে অর্থ বা ফসল উপার্জন করে নিয়ে আসা। তারপরেও স্বস্তি নেই, কারণ সাদা সিধে জীবন বাদশাদের চামের কাটা মজুমদার। এই মজুমদাররা আসলে রাজ কর্মচারী। তাদের কাজ ছিল খাজনা আদায়, আর সেই কাজ করতে গিয়েই দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিত তারা। এরপরে ধেয়ে এলো ফরের দল, দামোদর। এরা ফসল বা অন্যান্য সামগ্রী অত্যন্ত কম মূল্যে কিনে চড়া দামে বিক্রি করত। আরো এক দফা শোষণের মুখে পড়তে হতো দুস্থ মানুষদের। এরপর যেটুকু চাল বা শস্য বাঁচানো গিয়েছে দৌড়ে বসে তা দিয়েই রান্নার প্রস্তুতি নেওয়া হতো। ছড়ায় এই ঘটনাটি লেখা হয়েছে দাওয়ায় বসে চাল কাঁড়িতে। কিন্তু সকাল থেকে হাজারো ঝক্কি সামলে সেই রান্না হতেও দেরি হয়ে যায়। সকালে কোনো খাবার জোটেনি, মধ্যাহ্ন ভোজ সারতেও বেলা গড়িয়ে দুপুর, ভাত খাওগে দুপুর বেলা। শান্তি নেই দুমুটো খেতে বসেও, কারণ ভাতে পড়ল মাছি। এখানে মাছি অর্থাৎ চোরকে বোঝানো হয়েছে। বিহিত চাইতে প্রশাসনের দ্বারস্থ হতো কেউ কেউ। ছড়াকার লিখেছেন কোদাল দিয়ে চাঁচি। এখানে কোদাল অর্থে পুলিশকে বোঝানো হয়েছে। তাতেও লাভ নেই, কারণ কোদাল হলো ভোঁতা, অর্থাৎ পুলিশের কাছে গিয়ে উল্টে আরো হেনস্থার মুখে পড়তে হতো অভিযোগকারী। অগত্যা খা কামারের মাথা। এখানে লাইনটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কোদাল তৈরি করে কামার। এখানে কোদাল বলতে প্রশাসনকে বোঝানো হয়েছে। কামার অর্থে পুলিশের নিয়োগকর্তাকেই নিশানা করেছেন ছড়াকার। এর মর্মার্থ ওই কর্তা ব্যক্তিদের কাছে গিয়ে মাথা কুটে কাঁদতে হতো হতদরিদ্র মানুষগুলিকে। বিড়াল না চিতাবাঘ? বুক চিতিয়ে তাড়া করেই কাপুরুষের মতন দৌড়ে পালানো। রাস্তায় সিসি ক্যামেরায় ধরা পড়া পথ কুকুরদের বীরত্বের ভিডিও ভাইরাল। তাতে দেখা গিয়েছে নয়াদিল্লির রাস্তা পার করে একটি চিতাবাঘ সাবওয়েতে নেমে যাচ্ছে। সেটিকে বিড়াল ভেবে পিছু নেয় পথ কুকুরদের এক ঝাঁক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল বুঝতে পারে। সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে সাবওয়ে থেকে বেরিয়ে চোঁ চোঁ দৌড়। এই ভিডিওতে মজেছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন পথ কুকুররা এখন রাস্তায় মানুষের উপর খেয়াল খুশি মতন চড়াও হয়। ওদের এই শিক্ষাটা খুব দরকার ছিল।
খবর পড়া আজ এখানেই শেষ করছি। নমস্কার। বাহ, ভালো পড়েছো। দারুণ দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। বাবরে, অনেক সময় হয়ে গেছে। ওই যে হাতের এটাকে নিয়ে নিলাম শেষে। কম লোক আছে তো, ঠিক আছে। ঠিক আছে তৃপ্তি ম্যাডাম, আপনার খবর শুনি। এই স্কুল থেকে এসে রেডি করলাম 4:15-20 নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তাতে সকলকে স্বাগত। আজ 9ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 25শে জুলাই 2025 শুক্রবার। বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা সাপ্তাহিক খবর নিয়ে। প্রথমেই আসি হসলার বিশেষ খবরে। হাঁটুর ব্যথা বা আর্থারাইটিস কি বয়স বাড়ার সঙ্গেই জুড়ে থাকে, নাকি সঠিক পুষ্টি ও যত্নে তা কমানো যায়? গতকাল 24শে জুলাই রাত্রি 8:30 ঘটিকায় ছিল হসলা সিনিয়র সিটিজেন হ্যাপিনেস থেরাপি সেশন। এমন বিরল দৃশ্য ঘটল এই সেশনে, যা ছুঁয়ে যায় হৃদয়, জাগায় সম্পর্কের মানে। গর্বিত মা ও মেয়ে আর তার সাথে হসলা পরিবার। হসলা বিশ্বাস করে সাধু সঙ্গের সম্পর্কই সবচেয়ে বড় থেরাপি। মা হচ্ছেন হসলার একজন একনিষ্ঠ সদস্য, অ্যাঙ্কার, এবং মেয়ে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মৌসুমী দে, গেস্ট স্পিকার। মৌসুমী ম্যাডামকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। গতকাল আর্থারাইটিস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন এই প্রবীণ মানুষদের জন্য, সত্যিই খুবই প্রশংসনীয়। আর ধন্যবাদ জানাই সেই মানুষটিকে যিনি হসলার কর্ণধার শান্তনু মুখোপাধ্যায়। এই প্রবীণ মানুষদের কিভাবে ভালো রাখা যায় সর্বক্ষণ চিন্তা এবং বাস্তবায়ন ঘটিয়ে চলেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আপনারা খবর শুনছেন হসলা বার্তায়। আজকে বিশেষ বিশেষ খবরে। সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। ওবিসি শুনানি সোমবার। সোমালিয়ায় মানা সিঙ্গারায়। এক ঝলকে সেরা স্কিলের পুরস্কার দীপিকার। আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এলো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার থেকে অসুস্থ বা বয়স্ক বাবা মা দেখভালের জন্য 30 দিনের ছুটি নিতে পারবেন তারা। সংসদে এই তথ্য জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এই নিয়ম কার্যকর হওয়ায় সরকারি কর্মীদের ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখা অনেকটাই সহজ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রুল 1972 অনুযায়ী কর্মীরা ব্যক্তিগত কারণে বার্ষিক ছুটির বাইরে 30 দিনের আর্ন লিভ নিতে পারেন। এই ব্যক্তিগত কারণের মধ্যে পড়ছে বয়স্ক পিতামাতার শারীরিক অসুস্থতা ও তাদের যত্ন নেওয়ার প্রয়োজনও। নয়াদিল্লি। পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানালো রাজ্য। আজ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান। গত সপ্তাহে মামলা শুনানির তালিকাভুক্ত হলেও প্রধান বিচারপতি এজলাসে না বসায় শুনানি হয়নি। প্রধান বিচারপতি গাভাইয়া জানিয়েছেন, আগামী সোমবার শুনানি হবে। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে নতুন ওবিসি তালিকা কার্যকর করায় কলকাতা হাইকোর্ট তাতে 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে। হাইকোর্টের এই স্থগিতাদেশের বিরুদ্ধেই পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। কলকাতা হাইকোর্টও আজ অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ 5ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ছুটির দিন, তাই বিকেল থেকে বৃষ্টি। চারপাশ একটু অন্ধকার হতেই সিঙ্গারা আর এক বাটি মুড়ি নিয়ে জানালার ধারে, সঙ্গে 1 কাপ ঘন দুধ চা। এর চেয়ে সুখের আর কি বা আছে? কিন্তু সেই সুখ যে কোনো মুহূর্তে বিপদ টেনে আনতে পারে। সিঙ্গারা মুখে তুললেই হাই হতে পারে গড়াদের ওপারে, কিংবা আরো ভয়ানক শাস্তি। এমনই নিয়ম রয়েছে সোমালিয়ায়। সেই 2011 সাল থেকে আফ্রিকার এই দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ। শুধু তাই নয়, সিঙ্গারা ছবিও দেখা যায় না কোথাও। একথা ঠিক, সোমালিয়ায় ভারতের মতো সিঙ্গারা প্রেমী নেই, কিন্তু তাই বলে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ? ব্যাপারটা বেশ অদ্ভুত না মনে হতে পারে। স্বাস্থ্যের কথা ভেবে এমন নিয়ম জারি করেছে সোমালিয়ার সরকার। তেলে ভাজা এই খাবার যতই মুখরোচক হোক,
শরীরে তেমন উপকার করে না, বরং অতিরিক্ত সিঙ্গারা খেলে হিতে বিপরীত হতে পারে। তবে সোমালিয়ায় সিঙ্গারা নিষিদ্ধ হওয়ার কারণটা একেবারে আলাদা। প্রথমে কারণ নিয়ে স্পষ্ট কিছু জানাননি সোমালিয়া সরকার। অনেকেই ভেবে নেন এই খাবারে পাশ্চাত্য প্রভাব বেশি, তাই নিষেধাজ্ঞা। পরে জানা যায় সিঙ্গারায় রাশ টানার আসল কারণ কিছু মুসলিম ধর্মীয় সংগঠনের আপত্তি। তাদের দাবি সিঙ্গারার এই তেকোনা আকার খ্রিস্টানদের বিশেষ প্রতীকের মতো, তাই সিঙ্গারা খাওয়া ধর্ম বিরুদ্ধ। এর বিরোধিতায় পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে গোটা দেশে সিঙ্গারার উপর নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয় সরকার। তাই সিঙ্গারার প্রতি যাদের অকৃত্রিম ভালোবাসা, বিকেল হলেই মন উচাটন হয়ে ওঠে, তারা পৃথিবীর যে প্রান্তেই ঘুরতে যান না কেন, সোমালিয়ায় যাবেন ভেবেচিন্তে কিন্তু। এক ঝলকে রাজস্থানের রাস্তায় মাছ, জলমগ্ন রাস্তা, তার মধ্যে দিব্যি ভাসছে পুকুরের মাছ। সম্প্রতি এমনই ছবি ধরা পড়ল রাজস্থানের নাগাউর জেলায়। লাগাতার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মরুরাজ্যের একাধিক এলাকা। জানা গিয়েছে বৃষ্টির জেরে নাগাউরের ল্যাম্পোলায় পুকুর উপচে পড়ে। জলের তোড়ে রাস্তায় ভেসে আসে পুকুরের মাছ। তা দেখে মাছ ধরতে ভিড় জমান স্থানীয়রা। ভারী বৃষ্টির জেরে আজমির, বুন্দি, পুষ্কর সহ একাধিক শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উপচে পড়ছে নদী, নালা, বাঁধ। জয়পুর হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমবে। সপ্তাহান্তে পূর্ব রাজস্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাঘিনীর আতঙ্কে কাঁটা উত্তরপ্রদেশের পিলভিটের একাধিক গ্রাম। স্থানীয়দের দাবি ইতিমধ্যে 3 জনকে নিজের শিকার বানিয়েছে ডোরাকাটা। হাজার চেষ্টা সত্ত্বেও বাঘিনীকে ধরতে পারছে না বন দপ্তর। এই পরিস্থিতিতে 15টি গ্রামের 18টি সরকারি স্কুল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। প্রাথমিক শিক্ষা আধিকারিক অমিত কুমার সিং জানান, বাঘিনী ধরা না পড়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। বন দপ্তর সূত্রের খবর, ধান ও আখের ক্ষেত দিয়ে দিব্যি যাতায়াত করছে প্রাণীটি। শনিবার ডান্ডিয়া গ্রামে বাঘিনীকে শেষবার দেখা যায়। তল্লাশি ও গুলি চালানোর জন্য অনুমতি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। 30 মিনিটে দিল্লি থেকে গুরুগ্রাম। দিল্লি গুরুগ্রাম যাত্রায় তীব্র যানজট। 1 ঘন্টার বেশি সফরে প্রাণ অতিষ্ঠ। খুব শীঘ্রই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন যাত্রীরা। 2 শহরের মধ্যে হাই স্পিড করিডোর তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর জেরে 30 মিনিটেই দিল্লি থেকে গুরুগ্রাম পৌঁছানো যাবে। জুন মাসে এ বিষয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সূত্রের খবর, প্রথমে গিয়ারা মূর্তি বা তালকাটোরা স্টেডিয়াম থেকে গুরুগ্রাম পর্যন্ত হাই স্পিড করিডোর তৈরি হবে। এরপর দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ের সঙ্গে সেটিকে জুড়ে দেওয়া হবে। জড়িদারা। একই মহিলাকে বিয়ে করলেন 2 ভাই, চাপে পড়ে নয়, স্বেচ্ছায়। হিমাচল প্রদেশের শিলাই গ্রামের ঘটনা। হাত্তি জনজাতির 3 দিন ব্যাপী বিয়ের ভিডিও নিয়ে চর্চা তুঙ্গে। 12 জুলাই তীর মোড়ের ট্রান্সগিরি এলাকায় প্রদীপ ও কপিল নেগিকে বিয়ে করেন সুনিতা চৌহান। কপিল বিদেশে চাকরি করেন, প্রদীপ সরকারি কর্মী। জড়িদারা প্রথা মেনেই 7 পাকে বাঁধা পড়েছেন তারা। সুনিতা জানান, প্রথা সম্পর্কে তিনি অবগত, তাই 3 জনের এই সম্পর্ককে সম্মান করেন। এই প্রথাকে স্বীকৃতি দিয়েছে হিমাচল প্রদেশের রাজস্ব আইনও। সেরা স্কিলের পুরস্কার দীপিকার। বিশ্ব হকিতে সেরা গোল করার জন্য পলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতলেন ভারতের 21 বছর বয়সী মেয়ে হকি তারকা দীপিকা সেহরাওয়াত। তিনিই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এই ম্যাজিক স্কিল পুরস্কার পেলেন। 2024 থেকে 25 মরশুমে জাতীয় দলের হয়ে একটি দুরন্ত গোল করেই তিনি এই খেতাব পেয়েছেন। ভুবনেশ্বরে আয়োজিত হয়েছিল হকি প্রো লিগ। সেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে 35 মিনিটে একক দক্ষতায় একটি গোল করেন দীপিকা। আসছি আবহাওয়ার খবরে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা 88%। বৃষ্টিপাত হয়েছে। খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। দারুণ দারুণ দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলার নেই। প্রথমটা বাপরে, তাও তো অনেকগুলো কাটলাম। তাও প্রথমটা কাটিয়ে দিয়েছ। দিদি ভাই পড়বি খবর? হ্যাঁ, দেখি একটু চেষ্টা করছি।
নমস্কার, হসলা বার্তা থেকে আমি মিতা সরকার কিছু খবর নিয়ে এসেছি। আমেদাবাদ দুর্ঘটনা, রতন থিয়ামের জীবনাবসান, নয়া যুদ্ধ জাহাজ হঠাৎ ব্রেক। এখন বিশেষ বিশেষ খবর। আমেদাবাদ দুর্ঘটনা, ভুল দেহ ব্রিটেনে পাঠানোর অভিযোগ। আমেদাবাদের লোকালয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় 1.5 মাস। লন্ডনগামী সেই বিমানে ভারতীয়দের সঙ্গে ছিলেন 52 জন ব্রিটিশ যাত্রীও। আমেদাবাদের সরকারি হাসপাতালে ব্রিটিশ নাগরিকদের দেহাংশের সঙ্গে ডিএনএ মেলানোর পরে তা ব্রিটেনে তাদের পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছিল। কিন্তু একটি প্রথম সারির ব্রিটিশ সংবাদ মাধ্যম গতকাল তাদের একটি রিপোর্টে দাবি করেছে ভারত থেকে কফিনে 2 ব্রিটিশ যাত্রীর ভুল দেহাংশ পাঠানো হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই 2 দেশে হইচই শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আজ মুখ খুললেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে ভারত সরকার যোগাযোগ রাখছে। বিমান দুর্ঘটনার মৃত ব্রিটিশ যাত্রীদের এক আইনজীবী একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলকে জানিয়েছেন ব্রিটেনে এক করোনার মৃত যাত্রীদের দেহাংশ ফের তাদের পরিবারের সদস্যদের ডিএনএর সঙ্গে মেলাতে গিয়ে গোলমালটি প্রথমে আবিষ্কার করেন। এক যাত্রীর দেহের অন্ত্যেষ্টির তোড়জোড় শুরু করেছিল তার পরিবার। এই বিভ্রাট প্রকাশ্যে আসার পরে তা স্থগিত রাখতে হয়েছে। দ্বিতীয় যাত্রীর দেহাংশের সঙ্গে অন্য এক মৃতের দেহাংশ মিশে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমের একটি সূত্র জানাচ্ছে প্রাথমিকভাবে এই বিভ্রাটে এয়ার ইন্ডিয়ার তরফে কোনো গাফিলতি ছিল না, কারণ মৃতদেহ দেহাংশ শনাক্তকরণের কাজ পুরোপুরি করা হয়েছে আমেদাবাদের সরকারি হাসপাতালে। পরিবারের সদস্যদের ডিএনএর সঙ্গে মৃত যাত্রীদের দেহাংশ নিশ্চিতভাবে মেলার পরে তবেই তা কফিনে করে ব্রিটেনে পাঠানো হয়েছিল। ওই আইনজীবী এবার জানিয়েছেন যে আরো কিছু ব্রিটিশ যাত্রীর দেহাংশের সঙ্গে এই বিভ্রাট হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আজ ব্রিটেনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার ও বিষয়ে তার সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। রতন থিয়ামের জীবনাবসান। প্রয়াত হলেন ভারতের অন্যতম প্রভাবশালী নাট্য পরিচালক ও নাট্যকার রতন থিয়াম। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে মঙ্গলবার গভীর রাতে ইম্ফলের রিমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স ছিল ৭৭। 40-এর দশকে রাজশ্রী ভাগ্যচন্দ্র নৃত্যকলা মন্দিরের গুরু হিসাবে নবদ্বীপের দক্ষিণ প্রান্তে মণিপুরে এসেছিলেন এক শিল্পী দম্পতি। উদয় শঙ্করের দলের নিয়মিত শিল্পী তরুণ কুমার থিয়াম ও তার স্ত্রী। মণিপুরের হাউজাগো লোকনৃত্যের প্রতিম শিল্পী বিলাসিনী দেবী। সেখানেই 1948 সালে জন্ম হয় তাদের পুত্র রতনের। ছোটবেলা কেটেছে বাংলার এই গঙ্গা তীরবর্তী শহরেই। পড়াশোনা প্রথমে বড়ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, তারপরে নবদ্বীপ শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পড়া সাঙ্গ করে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে, পরে দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে পড়তে যান রতন। তার প্রথম উপন্যাস মেইতেই ভাষায় লেখা উনসাদা নুং শিবা নবদ্বীপ থেকেই প্রকাশিত। রতনের প্রয়াণে শোকস্তব্ধ শিল্প ও সাহিত্য জগৎ। তার নাট্যকর্ম শুধু ভারতীয় নাট্য জগৎ নয়, উপমহাদেশীয় সংস্কৃতির গতিপথে এনেছিল এক যুগান্তকারী পরিবর্তন। 1989 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত রতন মণিপুরের পরম্পরাগত শিল্পরীতিকে আধুনিক নাট্য ভাষায় মিশিয়ে এক অভিনব নাট্যরীতি গড়ে তুলেছিলেন। নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তার নাটকে মেলে ধরেছিলেন স্থানীয় সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও বিশ্ব রাজনৈতিক। তিনি ছিলেন থিয়েটার অফ রুটস আন্দোলনের এক অগ্রদূত। চক্রভূ, উত্তর প্রিয়দর্শী, আন্ধাযুগ এর মতো রতন থিয়ামের নির্দেশিত একাধিক নাটকে চিত্রিত হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব, মানবিক সংকট এবং সংস্কৃতির অবক্ষয়। তার নাটকের মঞ্চসজ্জা, কাব্যভাষা ও বোধসম্পন্ন নাট্যরূপ ভারতীয় নাটককে বিশ্বমঞ্চে তুলে ধরেছিল। ভারতীয় থিয়েটারকে নতুন পরিচিতি এনে দিয়েছিল তার সৃষ্টিশীলতা এবং নিরীক্ষামূলক দৃষ্টিভঙ্গি। 1989 সালে পদ্মশ্রী এবং 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত হন রতন। 1976 সালে কোরাস রেপার্টরি থিয়েটার প্রতিষ্ঠা করেন। 1987 সাল থেকে 1988 পর্যন্ত তিনি এনএসডি এর অধ্যক্ষের
দায়িত্ব পালন করেন। 1997 সালে কালিদাস সম্মান, 2008 সালে ইন্দিরা গান্ধী ভারতীয় সংহতি পুরস্কার, 2012 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং টেগোর রত্ন ও চলতি বছরের জানুয়ারিতে 54তম রাজ্য দিবসে মণিপুর সরকারের আজীবন সম্মাননা পুরস্কার পান তিনি। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক্স হ্যান্ডেল এক বার্তায় বলেন, রতন থিয়াম মণিপুরের আত্মা ও সংস্কৃতির প্রাণ পুরুষ ছিলেন। তাঁর সৃষ্টিতে ধ্বনিত হয়েছে মণিপুরের ইতিহাস, সংগ্রাম এবং সৌন্দর্য। তিনি আমাদের জাতীয় পরিচয়কে সমৃদ্ধ করেছেন। রাজ্যপাল অজয় কুমার ভাল্লা লেখেন, মণিপুরী নাটক ও সংস্কৃতিতে রতন থিয়ামের অমূল্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কথায়, রতন থিয়াম ভারতীয় থিয়েটারকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তার উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নয়া যুদ্ধ জাহাজ। উপকূল লাগোয়া অগভীর জলে নজরদারি ছাড়াও সাবমেরিন রোধী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভারতীয় নৌসেনার জন্য 16টি মাঝারি মাপের যুদ্ধ জাহাজ তৈরি করছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং কোচিন শিপ ইয়ার্ড। গার্ডেন রিচের নির্মীয়মান 8টি জাহাজের 8মটি সোমবার জলে ভাসানো হলো। তার নামকরণ হয়েছে গার্ডেন রিচে 1961 সালে তৈরি INS অজয় এর নামে। এদিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখের স্ত্রী প্রিয়া দেশমুখ জাহাজটির নামকরণ ও সেটি জলে ভাসানোর সূচনা করেন। ছিলেন সংস্থার চেয়ারম্যান PR হরি এবং জাহাজ নির্মাণ বিভাগের কর্তা শান্তনু বসু। আগামী দিনে ওই জাহাজে একাধিক পরীক্ষার ভিত্তিতে নির্মাণের কাজ সম্পূর্ণ করা হবে। প্রায় 77.6 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার চওড়া ওই শ্রেণীর জাহাজে সাবমেরিন বিধ্বংসী টর্পেডো, মাইন, রকেট ছাড়াও একাধিক সমরাস্ত্র রয়েছে। আজকের মতন খবর শেষ করলাম। নমস্কার। ভালো হয়েছে, সুন্দর হয়েছে দিদি, খুব ভালো হয়েছে, দারুণ। থ্যাংক ইউ। এখন সবাই দারুণ দারুণ খবর পড়ছে। তো ভালো, ঠিকই তো হয়েছে। ঠিকই আছে। বন্দনা কাকিমা খবর পড়বেন? শ্যামলি দি আছে যে? আছে তো। বন্দনা কাকিমা, হ্যাঁ, খবর পড়বো? হ্যাঁ পড়বেন। হ্যাঁ হ্যাঁ পড়ুন। স্যার পড়বেন? হ্যাঁ সুমন, হ্যাঁ। বলছি স্যার পড়বেন? না, আমি পড়ছি আজকে। না না, তুমি পড়ো, তারপরে স্যার পড়বেন, তাই সুমনকে বলছি। বলছি, ঠিক আছে থাকুন, আমরা থাকবো। আজ হচ্ছে 25শে জুলাই, 8ই শ্রাবণ। অবিশ্রান্ত বৃষ্টিপাত চলছে। তারপরেই আমার হোসলা বাতার খবর পড়ার চেষ্টা করছি। বহুদিন পড়িনি, ঠিক মতো পড়তেও পারি না, শুনতেও পাই না, বলতেও পাই না। তবু আজ একটু বলার ইচ্ছে জাগলো, তাই আমি আমার খবর নিয়ে আসছি। ছিন্ন ভিন্ন ঘুম। আর রাত 11টার পর ঘুমোতে চান 58% মানুষ। 7% মানুষ কাজ করতে করতে ঝেমন। ঘুম থেকে উঠেও ফ্রেশ লাগে না 44%। আজকে শ্রদ্ধেয় মহানায়ক উত্তম কুমারের 45তম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গে বজ্রঘাতে মৃত্যু 20 জনের, আতঙ্কে চাষিরা। শ্রাবণের উদার দীঘার সমুদ্র, 100 জন ইলিশ নিয়ে ফিরলেন মৎস্যজীবীরা। এবারে বিস্তারিত খবর বলছি। ঘুমের আমি, ঘুমের তুমি, ঘুম দিয়ে যায় চেনা। হ্যাঁ, শুধু ঘুম নয়, ঘুম দিয়েও বিলক্ষণ চেনা যায় মানুষকে। চোখের নিচে কালি, ক্লান্তি ভাব, কাজ করতে করতে হাই তোলা অবসন্ন ভাব, উপসর্গ নেহাত কম নয়। চিকিৎসক মহাবিদরা বলছেন, শরীরকে ডিটক্স করতে ঘুমের চেয়ে ভালো ওষুধ আর নেই।
কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, বাংলা থেকে বেলগাঁওতে মানুষের শান্তি নিদ্রা যে এখন বিপন্ন হবে না কেন? দিনের শেষে বিছানায় এলিয়ে শরীরকে পরিপূর্ণ বিশ্রাম দেওয়ার আগে যে স্মার্টফোন ঘেটে চলেছেন দেশের 90% মোবাইল ব্যবহার করি। ফলে কয়েক ইঞ্চ স্ক্রিনের দিকে তাকিয়ে যাচ্ছে রাত কাবার, তাকিয়ে হয়ে যাচ্ছে রাত কাবার। গত 3 বছর ধরে দেখা গেছে এই প্রবণতা। আর সার্বিকভাবে দেশের প্রায় 84% ব্যবহারকারী ঘুমের আগে ফোন দেখে চলেছেন। অবশ্য এই দোষে বেশি দুষ্ট গুরুগ্রাম 94%, বেঙ্গালুরু 90% বাসিন্দা। ঘুমের আগে ফোনের নেশায় কারা বেশি মগ্ন? উত্তরটা সোজা, 25 থেকে 30 বছর বয়সীরা। গ্রেট ইন্ডিয়ান স্লিপ ক্রাইসিস শীর্ষক এক সমীক্ষা থেকে সম্প্রতি উঠে এসছে এই উদ্বেগজনক তথ্য। দেশের বিভিন্ন প্রান্তে মানুষজনকে নিয়ে করা এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে চমক দেওয়ার মতো আরো তথ্য। অংশগ্রহণকারীদের 98% জানিয়েছেন তারা 11টার পর ঘুমোতে যান। এ ব্যাপারে দেশে সবচেয়ে এগিয়ে কলকাতা। এখনকার প্রায় 73% শহরবাসীর দাবি তারা ঘুমোতে যান রাত 11টার পর। তুলনায় হায়দ্রাবাদ, চেন্নাইয়ে কিছুটা কম সংখ্যক। 58% মানুষ রয়েছেন এই তালিকায়। মনে প্রশ্ন জাগতেই পারে, পুরুষ না মহিলা, কাদের মধ্যে এই প্রবণতা বেশি? জানা যাচ্ছে মহিলাদের মধ্যে প্রায় 7% রাত্রি 11টার পর ঘুমোতে যান, আর প্রায় অর্ধেকই সকালে উঠে ক্লান্তিতে ভোগেন। পুরুষের ক্ষেত্রে এই হার হলো 42%। বেশি রাত করে ঘুমানোর ফল কি হচ্ছে বলা বাহুল্য। দেরিতে ঘুম থেকে ওঠা। অন্তত 18% মানুষ ঘুম থেকে উঠছেন সকাল 9টার পর। 44% বিছানায় ছাড়ার পর মনে করছেন খুব একটা ফ্রেশ লাগছে না। এই পরিসংখ্যান সবচেয়ে বেশি কলকাতা ও চেন্নাই 56%, বেঙ্গালুরুতে 54%। ঘুম গাঢ় হচ্ছে। আড্ডাবাজ বাঙালিরা মাঝে মধ্যেই দুঃখ করেন রাতে বারবার তন্দ্রা ভাঙে তাদের। সাম্প্রতিক সমীক্ষায় বলেছেন এতে অংশগ্রহী পুরুষদের মধ্যে অন্তত 9% এবং মহিলাদের মধ্যে অন্তত 13% রাতে 3বারের বেশি ঘুম ভাঙছে। এই প্রসঙ্গে বিশিষ্ট মনোবিদ ডাক্তার অমিত চক্রবর্তী বলেন, রাত 10টা থেকে সকাল 6টা এই 8 ঘন্টা সময়সীমা ঘুমই হলো আদর্শ। বর্তমানে সিংহভাগ মানুষই এই নিয়ম মানছেন না। রাতে শুতে যাবার আগে ফোন ঘাটার অর্থ হলো মস্তিষ্কে সজাগ ও উত্তেজিত রেখে দেওয়া। আগে আমরা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম, মস্তিষ্ক তখন সিগন্যাল পেত এবার ঘুমোতে যেতে হবে। এখন মস্তিষ্ক রাতের সংকেত পাচ্ছে জাগতে হবে। ওটিটির পরিবর্তিত সিজন দেখা যে বাকি। মহারাজ উত্তম কুমারের 45তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধা জানাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বাস কর হিন্দু, তোর বিয়েতে আমাকে যেতে দেওয়া হয়নি, এই কথাটা বলছেন মৌসুমী। দোষে গুণে মানুষ যারা জীবিত নেই তাদের স্মৃতিতর্ম করা সবচেয়ে বড় সমস্যা। সব সত্য বলা যায় না, তাতে বিতর্ক বাড়ে। এর দুটি কারণ। প্রথমত, যার সঙ্গে বলা হচ্ছে সেই মানুষটির আত্মপক্ষ সমর্থনের উপায় নেই। আর দ্বিতীয়ত, অনুরাগী ও গুণগ্রাহীরা নিজেদের আইডলের কোন রকম দোষ ত্রুটি খুঁজে পান না। এর ফলে প্রয়াত মানুষটির কোন রকম দোষ ত্রুটি উল্লেখ করলেই অনুগামীরা খড়গগ্রস্ত হন। তাই বিরক্ত এতে শ্রুতিচারণের সবসময় শুধু ভালো দিক উল্লেখ করাই শ্রেয়। কিন্তু তাতে অবশ্য গোটা বিষয়টি একপেশে হয়ে যায়। প্রয়াত ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ রূপটি ধরা পড়ে না। জন্মশতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে উত্তম কুমার স্মৃতিতর্পণে আমরা
আমার দেখা রক্তমাংসের মানুষটি জীবন্ত করে তার চেষ্টা করব। উত্তম কুমারের শেষ ছবি ওগবধূ সুন্দরী, কিন্তু তার আগে আনন্দ আশ্রমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। মৌসুমী চট্টোপাধ্যায় বলছেন, এই নায়কের পরিবারের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। উত্তম কুমারের দেশের বাড়ি ছিল বারাসতের কাছে, মনে আছে সেখানেও গিয়েছি। তখন আমি ফ্রক পরি, তাই মানুষটি শুধুমাত্র আমার কাজের সূত্রে পরিচিত নয়, তার সঙ্গে ছিল আমাদের পারিবারিক সম্পর্ক। উত্তম কাকু, বুড়ো কাকু, গৌরী কাকিমা সকালে আমাকে খুব ভালোবাসতো। আর বুড়ো কাকু মানে তরুণ কুমার স্ত্রী সুব্রতা বন্দ্যোপাধ্যায় আমাকে মাসিমণি বলে ডাকতো। ওদের কাছে আমি মৌসুমী ছিলাম না, ওরা আমাকে ইন্দু বলে ডাকতেন। উত্তম কুমার বলেছিলেন, ইন্দু তোর বিয়েতে আমাকে যেতে দেওয়া হয়নি। শ্রাবণের উদার দীঘার সমুদ্র 100 টন ইলিশ নিয়ে ফিরলেন মৎস্যজীবীরা। সোমবার ও মঙ্গলবার মিলে 35 টন, বুধবার 30 টন, আর লক্ষ্মীবার বৃহস্পতিতে 35 টন। চারিদিকে প্রায় 100 টন ইলিশ নিয়ে পারে এলেন মৎস্যজীবীরা। ফলে মরশুমের মাঝামাঝি ফেরে ইলিশের গন্ধ মম করছে দীঘার মহববা। বাড়িতে লক্ষ্মী লাভের আশায় মুখে চওড়া হাসি মৎস্যজীবী থেকে শুরু করে ব্যবসায়ীদের, সেই সঙ্গে আম বাঙালির পাতেও খানিক কম দামে ইলিশ ওঠার সম্ভাবনা জোরালো হয়েছে। নিম্নচাপের ভ্রুকুটি, প্রমাদ গুলছে খানাকুল। গত কয়েকদিনের ধরে বৃষ্টি ছিল না, গরমে হাঁসফাঁস আরাম করে বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে কয়েক পশলার বিক্ষিপ্ত বৃষ্টিচাপ বদল হয়ে গেছে আবহাওয়া, কিন্তু স্বস্তি এসেছে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি সতর্কতা থাকায় নদী তীরবর্তী খানাকুলে বাসিন্দারা সিঁদুরে মেঘ দেখছেন। খানাকুলে 1 ও 2 নম্বর এলাকায় কিছু জায়গায় 10 দিন ধরে জলমগ্ন। মাত্র কয়েকদিন আগে স্বাভাবিক হয়েছে জনজীবন, কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা ফের আতঙ্ক দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রঘাতে মৃত্যু 20 জনের, আতঙ্কে চাষিরা। বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বজ্রঘাতে মোট 20 জনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন জখম হয়েছে। এর মধ্যে বাঁকুড়ার 9 জন, পূর্ব বর্ধমানের 6 জন, পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের 2 জন, বীরভূমের 1 জন প্রাণ হয়েছে। সকলেই মাঠে চাষ করছিলেন। এই ঘটনায় চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের পরামর্শ, বৃষ্টি ও বজ্রপাতের সময় মাঠে থাকলে বসে পড়ুন, আর সম্ভব হলে পাকা ছাদের নিচে আশ্রয় নিন। বৃহস্পতি সকালে বাঁকুড়ার ওঁদার বজ্রঘাতে 4 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুরা হলেন ওঁদার ছাগুলিয়া গ্রামের প্রতিমা রায়, চিঙানি গ্রাম পঞ্চায়েতের কাবাহাতা গ্রামের নারায়ণ সাল, কল্যাণী অঞ্চলের রামকৃষ্ণ গ্রামের তিলক মাল, ভাদুরগা গ্রামের জবা বাউরি। এরা প্রত্যেকেই মাঠে কাজ করছিলেন। কতুলপুরের খিরি গ্রামে মাঠে কাজ করার সময় বাজ পড়ে জিয়ানুল হক মোল্লার মৃত্যু হয়, জখম হয় আসকিয়া মোল্লা। জয়পুরে জগন্নাথ অঞ্চলে খোরকাশুলি গ্রামের উত্তম ভূঁইয়া মৃত্যু হয়েছে, তিনিও মাঠে কাজ করছিলেন। দুপুর 12টা নাগাদ পাত্রসাহের কাঠাবানের গ্রাম জীবন ঘোষ তার বাবা কাকা সিং কাজ করছিলেন। বাজ পড়লো জীবন মাঠে লুটিয়ে পড়লেন। ঘটনায় তার বাবা কাকা জখম হয়। আজকের মতো খবর পড়া এখানেই শেষ করছি। নমস্কার, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। এগারো মিনিট হয়ে বাবরে, অনেকটা লেগে গেছে গো। আচ্ছা, ম্যাডাম হাত তুলেছেন, কোথাও যাবার আছে নাকি? কোথায় গেল? আছি, হ্যাঁ পড়ুন। আচ্ছা, ঠিক আছে।
নমস্কার। আজ 25শে জুলাই 2025 শুক্রবার। হসলা বার্তার সাপ্তাহিক নিউজ রিডিং প্র্যাকটিসে বিশেষ কিছু খবর পাঠ করছি আমি রীনা দত্ত। মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন মালদ্বীপে। সম্পূর্ণ সুস্থ শুভ্রাংশু এবার মিশন গগনযান। মঙ্গলবার ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানালেন, ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা সম্পূর্ণ সুস্থ আছেন। পাশাপাশি এও বলেছেন, এই মিশন ঐতিহাসিকভাবে সফল ও নিরাপদ। সেখান থেকে প্রাপ্ত তথ্য ও তার অভিজ্ঞতা এবার গগনযান প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হিমাচলে অবিরাম বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গত 36 ঘন্টায় বৃষ্টি ও পাহাড় ধসের কারণে শিশু সহ 5 জনের প্রাণ হারিয়েছে। 3টি জাতীয় সড়ক সহ প্রায় 400 রাস্তা বন্ধ হয়ে গেছে। অনেক স্থানে পথচারী ও যাত্রীরা আটকে পড়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধারের কাজ করছে। রাজ্যে 8টি জায়গায় হলুদ সতর্কতা জারি হয়েছে। যৌন অপরাধ ঠেকাতে হাওড়া শিয়ালদায় এবার এআই প্রযুক্তি। মহিলা যাত্রীদের সুরক্ষা এবার বিশেষ ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। যৌন হেনস্থা রুখতে ভিড়ে ঠাসা হাওড়া শিয়ালদা স্টেশনে এবার নজরদারি চালানো হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে। আবহাওয়া খারাপ থাকলে শুধু মেঘ ভেঙে বৃষ্টি হয় না, আবহাওয়া খারাপ সরাসরি আমাদের রক্তচাপকেও প্রভাবিত করে। জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশের উপর নয়, আমাদের স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনগুলো আপনার রক্তচাপের উপর কিভাবে প্রভাব ফেলে ও সুরক্ষিত থাকতে কি করণীয় তা জেনে নিন। গরম আবহাওয়ায় রক্তনালী প্রসারিত হওয়ার ফলে রক্তচাপ কমে যায়। এর ফলে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে। সমাধান, পর্যাপ্ত বিশুদ্ধ জল পান করতে হবে। 10টা থেকে 4টা পর্যন্ত সরাসরি শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে নারকেলের জল বা ওআরএস গ্রহণ করুন। ঠান্ডা আবহাওয়ায় রক্তনালী সংকুচিত হয়ে রক্তচাপ বাড়িয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। সমাধান, শরীরে পর্যাপ্ত উষ্ণতা বজায় রাখতে গরম কাপড় পরতে হবে, হালকা ব্যায়াম করতে হবে, রক্ত সঞ্চালন ঠিক থাকবে। শরীরকে ঠান্ডা রাখতে ঢিলে ঢালা সুতির পোশাক পরুন। দিনের বেলায় এসিতে থাকুন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। 2023-এর রেকর্ড ভেঙে 2025-এ রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত কয়েক হাজার বেড়েছে। কলকাতায় আক্রান্তের সংখ্যা কম হলেও জেলাগুলিতে এই সংখ্যা লাফিয়ে বাড়ছে। শীর্ষে আছে মুর্শিদাবাদ জেলা। ভাঙা পা নিয়েও অর্ধশতরান করলেন ঋষভ পন্থ। ঋষভের চোটে উদ্বিগ্ন শাস্ত্রী ও পয়েন্টিং। ভারতের বিস্ময় মহিলা দাবাড়ু দিব্যাই। প্রতিভাবান কিশোর বা তরুণ দাবাড়ু মানেই ডি গুকেশ নয় রমেশবাবু প্রজ্ঞানন্দ। এতদিন এটাই দেখে এসেছে আমাদের দেশ, স্পটলাইট জুড়ে ছেলেদের আধিপত্য। কিন্তু এবার সেই দেয়ালে ফাটল ধরালেন দিব্যা দেশমুখ। বুধবার ফিডে মহিলা দাবা বিশ্বকাপের ফাইনালে উঠেছেন নাগপুরের ওই অষ্টাদশী। টুর্নামেন্টে বাঘা প্রতিযোগীদের কাত করে দিয়েছেন তিনি। আসছি আবহাওয়ার খবরে। বাঁকুড়া পুরুলিয়ায় অবিরাম বৃষ্টিপাত চলছে। আজ বাঁকুড়া সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আজ এই পর্যন্তই। নমস্কার। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। বাহ বাহ, বিফোর টাইম। ছোটি ভাই বস।
নমস্কার। আজ শুক্রবার 25শে জুলাই 2025। আমি শ্যামলী বসু আরামবাগ থেকে হসলা বার্তায় কিছু খবর পড়ে শোনাচ্ছি। উচ্চ মাধ্যমিকের নাম নয়, উত্তরপত্রে জানালো সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবার উত্তরপত্রে আর নাম লিখতে হবে না, তার বদলে লিখতে হবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অনেক বছর আগে উচ্চ মাধ্যমিকের খাতায় নাম না লেখার রীতি ছিল, পরে ফের খাতায় নাম লেখার নিয়ম চালু হয়। এবার থেকে উচ্চ মাধ্যমিকে 2টি সেমিস্টারের কোনোটিতেই উত্তরপত্রের নাম লিখতে হবে না। প্রসঙ্গত, এবার 3য় ও 4র্থ সেমিস্টার নিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। 8ই সেপ্টেম্বর 3য় সেমিস্টার শুরু হবে। ওএমআর শিটে পরীক্ষা হবে। নাম লেখার রীতি বদল নিয়ে সংসদ সভাপতি বলেন, উত্তরপত্রে নাম লিখলে তা সহজেই চিহ্নিত করা যায়। পরীক্ষা আরও স্বচ্ছতার সঙ্গে করতে চাই আমরা। রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার লেখা থাকায় উত্তরপত্র হারানোর আশঙ্কা নেই। সংসদ জানিয়েছে কিভাবে ওএমআর শিটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার লিখতে হবে তার প্রশিক্ষণ স্কুলগুলিকে দিতে হবে। ওএমআর শিটে ভুল লিখলে উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে, তাই এক্ষেত্রে সতর্কতা জরুরি। ওএমআর শিটের সফট কপি সংসদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, তা দেখে ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার অনুশীলন করা যাবে। সোনাঝুরির দূষণ নিয়ে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের দূষণ নিয়ে রাজ্যের বন দপ্তর ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ভর্ৎসনা করল জাতীয় পরিবেশ আদালত। পরিবেশ কর্মী সুভাষ দত্তের করা ওই মামলায় মঙ্গলবার আদালত প্রশ্ন করে, সোনাঝুরির হোটেলগুলি তা একদিনে তো তৈরি হয়নি। বন দপ্তর এতদিন কেন নিষ্ক্রিয় ছিল? কেন সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? সোনাঝুরির জঙ্গলের দূষণ কি পর্ষদের চোখে পড়ে না বলেও প্রশ্ন তোলে আদালত। পর্ষদ ও বন দপ্তরকে এ বিষয়ে হলফনামা দিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে বলেও নির্দেশ দেয় আদালত। বন দপ্তরের বোলপুরের রেঞ্জ অফিসার জ্যোতিষ বর্মন বলেন, আদালতের নির্দেশ মেনেই সমস্ত কাজ হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, আদালতের নির্দেশের কপি হাতে পাওয়ার পরেই এ বিষয়ে আমার যা বলার বলবো। পাইপ খুঁড়ে জল চুরি, গ্রেপ্তার 2। রাতের অন্ধকারে বেলুড়ের গিরিশ ঘোষ রোডের মতো প্রধান রাস্তা কেটে বেআইনি জলের সংযোগ দেওয়ার অভিযোগ 2 ব্যক্তিকে আটক করল বেলুড় থানার পুলিশ। বেশ কিছুদিন ধরে বালি পুরসভায় অভিযোগ আসছিল, যেখানে সেখানে রাস্তা কেটে বিনা অনুমতিতে জলের সংযোগ দেওয়ার কাজ করছে একটি চক্র। মূলত রাতের অন্ধকারেই রাস্তা খুঁড়ে পুরসভার ভূগর্ভস্থ পাইপলাইন কেটে সেখান থেকে ওইসব বেআইনি সংযোগ দেওয়ার কাজ চলছে বলে অভিযোগ। সোমবার গভীর রাতে এমনই কাজ চলছিল বেলুড়ের ডনবস্কো মোড়ের কাছে। গিরিশ ঘোষ রোডের মতো প্রধান রাস্তা কেটে বেআইনি জলের সংযোগ দেওয়ার কাজ চলছে, এমনই অভিযোগ আসে বেলুড় থানায়। অভিযোগ পেয়ে বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে এসে দেখতে পান, সেখানে মূল রাস্তার ওপরে প্রায় 4 ফুট লম্বা ও 3 ফুট চওড়া এবং প্রায় 4 ফুট গভীর একটি গর্ত খোঁড়া হয়েছে। কয়েকজন মজুরকে নিয়ে ওই কাজ করানো হচ্ছিল বলে জানা যায়। অবিলম্বে অবৈধ কাজ বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে বেলুড় থানার পুলিশ। মঙ্গলবার বালি পুরসভার পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বেলুড় থানায়। জানা গিয়েছে, এই মুহূর্তে বালি পুরসভার জন্য বেলুড়ের কেএমডিএ প্রকল্পে যে উৎপাদিত জল হচ্ছে তা পুরো এলাকার চাহিদা মেটাতে যথেষ্ট। তা সত্ত্বেও বিভিন্ন এলাকা থেকে জল না পাওয়ার অভিযোগ আসছে নিয়মিত। যে পরিমাণ জল বাসিন্দাদের প্রয়োজন মেটাতে সরবরাহ করা হচ্ছে, তার একটা অংশ যে চুরি হচ্ছে তা বোঝাই যাচ্ছিল। নয়া ভল্টে প্রস্তুতি প্রণতি। তার বয়স এখন 30। কোরালির চোটে বেশ কয়েক মাস নষ্ট হয়েছিল তার। তা সত্ত্বেও এখন নতুন করে কিছু করার চ্যালেঞ্জ নিতে তৈরি প্রণতি নায়েক। মেদিনীপুরের পিংলার জিমন্যাস্টের পাখির চোখ আগামী বছর এশিয়ান গেমস ও কমনওয়েলথের গেমসে ভারতীয় টিমে জায়গা করে নেওয়া, পাশাপাশি পদক জেতাও। সেই লক্ষ্যে ভুবনেশ্বরে অত্যাধুনিক প্র্যাকটিসে নিজেকে ডুবিয়ে রেখেছেন প্রণতি, বদলেছেন নিজের ভল্টও। মঙ্গলবার রাতে ফোনে প্রণতি বলেছেন, পরের বছর 2টো গেমসে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে সেপ্টেম্বরে
হাঙ্গেরিতে জিমন্যাস্টিক্সের ওয়ার্ল্ড কাপ ও অক্টোবরে জাকার্তার বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভালো ফল করার আমার কাছে বড় চ্যালেঞ্জ। তিনি যোগ করেন, আমার কোচ অশোক মিশ্র আমাকে টার্গেটটি দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তত ফাইনালে ওঠার। আর ফাইনালে ওঠার লক্ষ্যেই তিনি সুকাহারা 720 ভল্টের সঙ্গে 360 টার্ন নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আর শূন্যে বেশিক্ষণ ভেসে নতুন ফল দেওয়ার জন্য ওজন বাড়াতে দিতে নারাজ তিনি, তাই তার খাওয়া দাওয়া করছেন মেপে। প্রণতির এশিয়ান চ্যাম্পিয়নশিপে 3টি ব্রোঞ্জ আছে, ওয়ার্ল্ড কাপেও পেয়েছেন ব্রোঞ্জ, কিন্তু তার স্বপ্নে এশিয়ান গেমসের পদক। আর তার জন্য তিনি চীনা জিমন্যাস্টদের সঙ্গে টক্কর দিতেই ভল্টে নতুন কিছু যোগ করতে চান। তার কথায়, এশিয়ান গেমসে চীনারাই দাপট দেখায়। চীনা জিমন্যাস্টরা ফ্লোর, বিম, বারে অপ্রতিরোধ হলেও ভল্টে তুলনামূলক দুর্বল। এই জায়গাতেই তাদের সঙ্গে টক্কর দেওয়া যায়, আর সেটার চেষ্টাই করছি। তবে তার আগে ওয়ার্ল্ড কাপে পদকের রং বদলানো আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠাটাই আমার চ্যালেঞ্জ। আগামীর সাফল্য নিয়ে বঙ্গকন্যার গলায় তুমুল আত্মবিশ্বাস। নমস্কার, খবর এই পর্যন্তই আজ। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিকই আছে। এখন তো শ্যামলী দারুণ পড়ছে খবর। অপর্ণা ম্যাডাম, তাই অপর্ণা ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার 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 খবর পড়ছেন। হ্যাঁ, পড়ুন। আমি বেণীমাধব কোনার হোসলার আজ 25শে তারিখের খবর বলছি। বর্ধমান জেলার খবর। বৃষ্টিতে বিপর্যস্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। হাসপাতালের বাইরে তো বটেই, ভিতরেও নানা জায়গায় জল জমে রয়েছে। মুশকিলে রোগী এবং তাদের পরিজন থেকে শুরু করে হাসপাতালে নানা প্রয়োজনে আসা বহু মানুষ। হাসপাতালের বাইরের দিকে রাস্তায় 1 হাঁটু জল। খোসবাগানের দিক থেকে যে রাস্তায় হাসপাতালের দিকে আসছে সেই রাস্তা বৃহস্পতিবার সকালে বৃষ্টিতে জলমগ্ন। হাঁটু জল পেরিয়েই হাসপাতালে ঢুকতে হচ্ছে সবাইকে। টোটো, অ্যাম্বুলেন্স যেতে পারছে না। হাসপাতালের ভিতরে বেশিরভাগ নিকাশি নানা অপরিষ্কার জল জমে রয়েছে। উপচে পড়েছে রাস্তাঘাট। জরুরি বিভাগ থেকে বহির্বিভাগ যাওয়ার রাস্তা, সেখানেও জল। মানসিক বিভাগের সামনে নর্দমা উপচে পড়ে জল রাস্তার উপরে উঠেছে। জল জমেছে হাসপাতালে, ব্লাড ব্যাংকে এবং পুরনো রাধারানী ওয়ার্ডের সামনে। শিশু বিভাগের সামনেও ধাক্কা, একেবারে জলের এক্সরে পর্যন্ত, এমআরআই পর্যন্ত সর্বত্রই জলে। ভুক্তভোগীদের বক্তব্য, নর্দমা এবং শৌচাগারে জল উঠছে, তীব্র গন্ধ বার হচ্ছে গোটা হাসপাতালে। সেই জল পেরিয়েই আমাদের যাতায়াত করতে হচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে এলাকার লোক। হাসপাতালে ঢোকার আগের রাস্তায় জমা জলে টোটো আসতে পারছে না। ছোট মেয়েকে নিয়ে জল পেরিয়ে আসতে হলো হাসপাতালের ভেতরে। এখন দেখি জল জমতে এখানে। হাসপাতালের বাইরে জল জমে থাকায় ভিতরের জল বেরোতে পারছে না, ফলে হাসপাতালের মধ্যে জল জমে যাচ্ছে। তবে এটা সাময়িক, কিছুক্ষণ পরই জল চলে যাবে।
পুরসভাকে হাসপাতালের বাইরে জল জমা নিয়ে মৌখিক আবেদনও করা হয়েছে। বর্ধমান পুরসভার দাবি যে শ্যামশায়ের সৌন্দর্যে কাজ চলছে, এই কারণে রাস্তার জল জমেছে। কাজ শেষ হয়ে গেলে কোনো সমস্যা থাকবে না। একটি বিকল্প নালা ও বাঁধ করা হচ্ছে নিকাশির চিন্তা ভাবনা করে। গতকালের বৃষ্টিতে মাঠে বজ্রপাত হয় এবং সেখানে রাজ্যে মৃত্যু হয় 20 জনের। বর্ধমান জেলার একদিনে বাজ পড়ে মৃত্যু হয়েছে 6 জনের। ক্ষেত জমিতে চাষের কাজ করছিলেন বর্ধমানের বিভিন্ন এলাকার মানুষ। সেই সব এলাকায় 6 জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে, আরো 6 জন জখম হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ভাতারের 4 জন। জেলা প্রশাসনের এক আধিকারিক বললেন যে বজ্রপাতে মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারা যায় রিপোর্ট নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় আকাশ কালো করে ছিল। দুপুর থেকে বজ্রপাত সহ প্রচন্ড বৃষ্টিপাত হয়। তখনই মারা যান এই 6 জন। পুলিশ জানিয়েছে ভাতারের হুমসর বদগোনা গ্রামের 4 জন লোক মারা গেছে নিজেদের জমিতে ধান রোপণের সময়। বাজ পড়া জমিতেই অচেতন হয়ে পড়েন আরো 6 জন। উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে থেকে 3 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে মৃতরা মাধবডিহি, জামালপুর, আউসগ্রাম, বুদবুদ, ফতেপুর, রায়না, তেঁতুলিয়া, মঙ্গলকোটের মানুষ এবং খণ্ডঘোষের মুইফালারও গ্রামেরও কিছু বাসিন্দা আছে। বুদবুদের ফতেপুরে এলাকায় মদন বাগদি, যার বয়স 63 বছর, মাঠে কাজ করছিলেন। বাজ পড়ে জখম হন তিনি। মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আলমপুরের বাসিন্দা সনাতন পাত্র, যার বয়স 63, এবং তার স্ত্রী মৌমিতা গ্রামের বাস স্ট্যান্ডে কাছে নিজেদের জমিতে চাষ করছিলেন। হঠাৎ বজ্রপাতে সনাতন জখম হয় এবং জমিতে পড়ে যান। তাকে উদ্ধার করে আলমপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিনি মারা যান। মৃতের স্ত্রী বলেন, আমি 13 হাত মতো দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ তীব্র আওয়াজে হলো এবং সঙ্গে সঙ্গে আমার স্বামী চিৎকার করে উঠলেন। তাকিয়ে দেখি জমিতে পড়ে আছেন তিনি। মঙ্গলকোটের চানক মৌজার মাঝি গ্রামের বুড়ো মান্ডি, 66 বছর বয়স, সস্ত্রীক জমিতে কাজ করছিলেন। এদিন দুপুরে 12:30 নাগাদ জমিতেই তিনি মারা যান। আউস গ্রামের বেলারির অধীনস্থ রবিন টুডু,
যার বয়স 25 বছর, বেয়াসা গ্রামে মামার বাড়ি গিয়ে জমিতে কাজ করছিলেন, তখনই দুর্ঘটনা ঘটে। রায়ান থানার অভিজিৎ সাঁতরা, যার বয়স 26 বছর, নিজের জমিতে চাষের কাজ করছিলেন, গিয়ে তিনি আহত হন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে খণ্ডঘোষের মইঠারা গ্রামের বাসিন্দা পরিমল দাস, 32 বছর বয়স, কাজের জন্য গিয়েছিলেন মাধবডিহি থানায়। সেখানে বাজ পড়ে যখন অবস্থায় হুগলির আরামবাগের মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা। জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, বজ্রাঘাতে জেলায় একসঙ্গে 6 জনের মৃত্যু, এটা জেলার কাছে খুবই দুঃখজনক ও মর্মান্তিক। মৃতদের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় তার চেষ্টা করা হচ্ছে। বর্ধমানের জন্য কি ব্যবস্থা করা যায়, সেটাও জখমদের জন্য কি ব্যবস্থা করা যায় তারও চেষ্টা চলছে। নমস্কার। আজকে এটি ম্যাডাম বলুন। দুজনই আছে বাকি। শিপ্রা ম্যাডাম পড়ুন। হ্যাঁ, পড়ছি। নমস্কার। আজ 25শে জুলাই 2025 শুক্রবার, হাসলা বার্তা থেকে সাপ্তাহিক খবর পড়ছি। আমি শিপ্রা দাস। খবরের প্রথমেই জানায়, গতকাল বিষ্ণুপুরের প্রয়াত পুরাতত্ত্ববিদ শ্রদ্ধেয় চিত্তরঞ্জন দাশগুপ্ত মহাশয়ের জন্ম শতবার্ষিকী পালন করা হলো। বিষ্ণুপুর বিএড কলেজ থেকে পরিক্রমার মাধ্যম দিয়ে সারা শহরে পরিক্রমার মাধ্যম দিয়ে তিনি বিষ্ণুপুরের সমস্ত মন্দির, মাটি খুঁড়ে পাওয়া পুরাতত্ত্ব জিনিসের গবেষণা ও ইতিহাস রেখে গিয়েছেন। বিশ্বের দরবারে বিষ্ণুপুরের ইতিহাস ও মল্ল রাজাদের ইতিহাস পৌঁছে দিয়েছেন। যোগেশচন্দ্র সংগ্রহশালাও তিনি প্রতিষ্ঠা করেন। সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই তার শতবার্ষিকী অনুষ্ঠান পালন করা হবে। এবারে আসি অন্যান্য খবরে। ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তিতে বাংলার বালুচরী শাড়ি। ভারত ব্রিটেন 99% শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হলো। চুক্তির আওতায় দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ব্রিটেন পণ্য যাবে। সব বিষয়ে 200 কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। ভারতের কৃষক, ছোট ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন, তেমনি ব্রিটেনে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী পিয়ার স্টারমার সাক্ষাতের পর দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উত্তরে জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে তামিলনাড়ু ও কেরলের নানা রাজ্যে নানা পণ্য পৌঁছে যাবে ব্রিটেনের বাজারে। চুক্তি অনুযায়ী ব্রিটেনে কর্মরত 75,000 ভারতীয়কে সামাজিক নিরাপত্তার জন্য কোনো টাকা দিতে হবে না আগামী 3 বছর। আচ্ছা, নারী পাচার। চাকরি দেওয়ার টোপ দিয়ে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল 56 জন যুবতীকে। উদ্ধার করা হলো নিউ জলপাইগুড়ির পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে। ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে যুবতীদের। শিলিগুড়ি শহরের ইস্টার্ন বাইপাস এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অফিস বানিয়ে সেইখানেই থেকে চলছিল চক্রের কাজকর্ম। বিমান দুর্ঘটনা। সাইবেরিয়ায় আঙ্গারা এয়ারলাইন্সের AN-24 নামে এই বিমান রাশিয়া চীন সীমান্ত দিয়ে তিনটার দিকে যাচ্ছিল। ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানাচ্ছে যে দুর্ঘটনার সময় আবহাওয়া খারাপ ছিল।
যাত্রী সদস্য সহ 48 জনের একজনেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই। ভারতে চলতি বছরে 183টি বিমানে যান্ত্রিক কারিগরি ত্রুটিতে রিপোর্ট হয়েছে ভারতীয় এয়ারলাইন্সে। কারিগরি ত্রুটির রিপোর্ট জমা দিয়েছে বিমান চলাচল নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের কাছে। এয়ার ইন্ডিয়া গ্রুপ একাই 85টি ত্রুটির রিপোর্ট করেছে, ইন্ডিগো 62টি, আকাশা এয়ার 28টি, স্পাইসজেট মিলিয়ে 8টি। সমস্ত ত্রুটির তদন্ত করা বাধ্যতামূলক জানিয়েছেন পরিবহন এবং প্রতিমন্ত্রী মুরলীধর মোহন। আসছি অন্য খবরে। ইউজিসি নেট JRF 2025 অল ইন্ডিয়া র্যাঙ্ক 1, কাটোয়ার নীলুফা ইয়াসমিনের সর্বভারতীয় স্তরে অন্যতম কঠিন এই পরীক্ষায় 100% তার বিষয় পেয়েছেন। তার বিষয় ছিল বাংলা। তার কৃতিত্বে উৎসবে মেতেছে তার পরিবার, পাড়া, এমনকি গোটা শহর। আবার ইউজিসি পরীক্ষার গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে সর্বভারতীয় স্তরে 2য় স্থান অধিকার করেছেন মধ্যমগ্রাম দোলতলা বিধানতলা বাসিন্দা রিক্তা চক্রবর্তী। আগামী দিনে নিজেকে একজন সফল গবেষক ও অধ্যাপক হিসেবে গড়ে তোলার স্বপ্ন তার। তার পার্সেন্টাইল 99.98%। আসি বর্ষার খবর। বঙ্গোপসাগরে আরো ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে 24 থেকে 28 জুলাই তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আরো বাড়তে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। জেলায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা 20। বাঁকুড়া জেলায় 9 জন, বর্ধমান জেলায় 5 জন, পুরুলিয়ায় 2 জন, মেদিনীপুর চন্দ্রকোনায় 2 জন। নিম্নচাপের জেলায় কলকাতায় গত রাত থেকে সকাল পর্যন্ত 100 ml বৃষ্টি হয়েছে। সমস্ত রাস্তাঘাট জলমগ্ন, যাতায়াতের বেহাল অবস্থা। উত্তরবঙ্গের 8 জেলায় শুক্রবার ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং এ ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় বইতে পারে। খেলা খবর। ভারতের সোনা নিশ্চিত মহিলা দাবা বিশ্বকাপে। ইতিহাস সৃষ্টি করে মহিলা দাবা বিশ্বকাপের ফাইনালে 2 ভারতীয়। দিব্যা দেশমুখের পর কনেরা হাম্পিও ফাইনালে উঠলেন। এর ফলে ক্যান্ডিডেট দাবায় ভারত থেকে 2 জন দাবাড়ু সরাসরি খেলবেন। খবর এখনকার মতো এখানে শেষ। নমস্কার। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, দারুণটাও মানে কাজটাও খুব সুন্দর আছে, বলাও হয়েছে খুব সুন্দর। ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় গেলেন? কৃষ্ণা ম্যাডাম কই? করুন, কৃষ্ণা ম্যাডাম। নমস্কার, বিষ্ণুপুর হসলা বার্তা থেকে আমি কৃষ্ণা বরাট কয়েকটি টুকরো খবর পড়ছি। মাঠে বজ্রপাত, মৃত রাজ্যের বিভিন্ন জায়গায় হয়ে গেল। মাঠে কাজ করার সময় রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে মোট 19 জনের মৃত্যু হলো বৃহস্পতিবার। রাজ্যের এক বাসিন্দা ঝাড়খণ্ডে বাজ পড়ে মারা যান। বাঁকুড়ার বজ্রাঘাতে 9 জন ও পূর্ব বর্ধমানে 6 জনের মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে 2 জন এবং পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে 1 জন করে বজ্রাঘাতে মারা গিয়েছে। জেলায় বেশ কয়েকজন বজ্রাঘাতে জখমও হয়েছে। এই দিন দুপুর 12টা নাগাদ হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। বজ্রপাতে বাঁকুড়ার ওঁদার 4 জন এবং কতুলপুর, পাত্রসাহেব, জয়পুর, ইন্দাস ও বিষ্ণুপুরের 1 জন করে মারা গিয়েছেন। জেলায় আহত হয়েছেন অন্তত 8 জন। বিকেলে পুরুলিয়া ঝালদার হরিডি গ্রামে ধান খেতে বজ্রাঘাতে মৃত্যু হয় 1 মহিলার। ঝালদার আর 1 মহিলা লাগোয়া ঝাড়খণ্ডে ধান রোয়ার সময় বজ্রাঘাতে মারা যান। নিম্নচাপের বৃষ্টিতে অনেক
জায়গাতে ধান রোয়া কমে গেছিল। সম্প্রতি আবহাওয়া উন্নতি হওয়ায় চাষিরা মাঠে নামেন। তার মধ্যে এই দিন বৃষ্টিতে দুপুরের বৃষ্টি নামে বজ্রপাত হয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনিয়েছে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু এলাকার চাষি থেকে ভারী অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। বিশেষজ্ঞদের একাংশের মতে করিয়ে দিচ্ছেন বজ্রপাত বৃষ্টির পিছনে দূষণের প্রভাব রয়েছে। নাসার রাইট ইমেজিং সেন্সর থেকে তথ্য অনুযায়ী এই অঞ্চলে বজ্রপাত বেড়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনিক্যাল মেটিওরোলজির দাবি, গত এক দশকে পূর্ব ভারত বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বজ্রপাতের প্রবণতা প্রায় 30% বেড়েছে। পরিবেশ মন্ত্রী সাথী চক্রবর্তী কথায় বাতাসে দূষণ, বিশেষ করে কার্বনের মাত্রা বেড়ে গেলে বাজ পড়া বাড়ছে। মিড ডে মিলে পোলাও ও মাংস, বিষ্ণুপুর নিজস্ব সংবাদদাতা। মিড ডে মিলে ভালো খাবার বলতে তো সাময়িক সোয়াবিন আর ডিম। স্কুলের তার বদলে বিষ্ণুপুর ব্লকের ঝরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাতে পড়ল পোলাও, মুরগির মাংস, বাটার পনির, দই ও মিষ্টি। কেটে পুটে খেয়ে খুশি খুদে পড়ুয়ারা, তাদের মুখে হাসি দেখে তৃপ্ত শিক্ষকেরাও। তপশিলি জাতি প্রধান এই এলাকায় ওই প্রাথমিক স্কুলের শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা 37। সেই হিসেবে দৈনিক এখানে মিড ডে মিলের জন্য সরকারি বরাদ্দ 250 টাকা 86 পয়সা। তবে এদিন পড়ুয়াদের ভালো খাওয়ার খরচ হয়েছে কয়েক হাজার। স্কুলের 3 শিক্ষকই এই ব্যয়ভার বহন করেছেন বলে জানিয়েছেন। কেন এই উদ্দেশ্য? স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুণ্ডু বলেন, এই সময় অভিভাবকেরা জমিতে ধান লাগাতে সকলেই বাড়ি থেকে বেরিয়ে যান। ফিরতে তাদের সন্ধ্যা হয়ে যায়। সাধারণত দুপুরে তাদের বাড়িতে উনুন জ্বলে না। তাই এই সময় ছাত্রছাত্রীদের মধ্যাহ্নভোজের বড় ভরসা হলো স্কুলের মিড ডে মিল। সেই কারণে স্কুলের হাজিরাও ভালো থাকে। তাই প্রতি বছরই এই সময়ে তাদের সাধ্যমতো একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করা হয়। তিনি জানান, অন্য সময়ে ভালো সবজি পাতে দেওয়া হয়, এবার আনাজের দাম আগুন হওয়ায় মাংস পোলাও চেয়ে তাদের কথা ভাবেন। স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী তথা স্কুলের ছাত্র সংসদের খাদ্যমন্ত্রী কিরণ রায়, দীপা রায়, তৃতীয় শ্রেণীর দিয়া রায়, রিজু রায় বলেন, এই সময় আমাদের মিড ডে মিলে নতুন নতুন তরকারি থাকে। তবে এবার শিক্ষকদের কাছে আমরা মাংস খাওয়ার কথা বলেছিলাম, তার সঙ্গে আরো ভালো ভালো খাবার যোগ করে দিয়েছেন। পড়ুয়াদের খাবার পরিবেশনে হাত লাগায় সহকারী শিক্ষক পিন্টু খাঁ ও রতন অধিকারী। শিশুকন্যাকে পার্কে ফেলে উধাও মহিলা। সংসারে অশান্তির জেরে 2 বছরের মেয়েকে পার্কে ফেলে চলে যান। শিশুটির পাশে থাকা ব্যাগ থেকে উদ্ধার হলো হিন্দিতে লেখা 4 পাতার চিঠি। সেখানে মহিলা আত্মহত্যা করতে যাচ্ছেন বলে লেখা রয়েছে। মঙ্গলবার বিকেলের পরে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির সূর্য সেন পার্কের ঘটনা। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজে থেকে তো মহিলার ছবি পেলেও রাত পর্যন্ত কোনো হদিশ মেলেনি। 2019 সালে ডায়েরির পাতা লিখে চিঠি পড়ে পুলিশ জানতে পারে স্বামী ও শাশুড়ির লোকেদের সঙ্গে ওই মহিলার বিবাদ চলছে। তার জেরেই মেয়েকে পার্কে রেখে গেছেন। চিঠিতে মহিলা আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন। পুলিশের অনুমান মহিলা নেপালের বাসিন্দা, শিলিগুড়িতে থাকছিলেন। ওই শিশুটিকে নেপাল পুলিশের কাছে পৌঁছে দেওয়ার কথাও চিঠিতে রয়েছে। মহিলা তার স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
খেলার খবর। চীন ওপেনে আদর্শ সিন্ধুকে ছিটকে দিয়ে চমক 17 বছরের উন্নতি। সাইনা নেহাল, পিভি সিন্ধু পরে ভারতীয় ব্যাডমিন্টনে কি উত্থান হতে চলেছে এক নতুন তারকা। বৃহস্পতিবার চীন ওপেনে 17 বছর বয়সী উন্নতি হুডা যা করে দেখালেন তারপরে প্রশ্নটা উঠতেই পারে। 73 মিনিটের তুমুল লড়াইয়ের পরে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন সিন্ধুকে 3 গেমে হারান উন্নতি। ফল 21-16, 19-21, 21-13 বা যা কোনো সুপার হাজার পর্যায়ের প্রতিযোগিতায় উন্নতিকে প্রথমবার কোয়ার্টার ফাইনালে নামার সুযোগ এনে দিত। 7 বছর পরে সিন্ধু কোনো ভারতীয় প্রতিপক্ষের কাছে হারলেন। হরিয়ানার রোহতকের মেয়ে উন্নতি। রোহতকের যে ছোটু রান স্টেডিয়ামে যাত্রা শুরু উন্নতির, যে স্টেডিয়ামে একসময় প্রস্তুতি নিতেন অলিম্পিক ব্রোঞ্জ জয়ী কুস্তিগির সাক্ষী মালিক। সেখানে এক ব্যাডমিন্টন একাডেমি থেকে উঠে আসেন তিনি। 8 বছর বয়সে ব্যাডমিন্টন শুরু উন্নতির। মেয়ের আগ্রহ দেখে বাবা উপকার হুডা ভর্তি করে দেন একাডেমিতে। সেই শুরু। এর থেকে জেলা রাজ্যস্তর পেরিয়ে 2018 অনূর্ধ্ব-13 জাতীয় চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, 19 সালে অনূর্ধ্ব-15 জাতীয় চ্যাম্পিয়ন, 2022 সালে নজর কেড়েছিল কনিষ্ঠদের ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে সুপার 100 পর্যায়ে উড়িয়া ওপেন জিতে, আর যা আরো বড় এক ধাপ এগিয়ে দিল তাকে বৃহস্পতিবার চীন ওপেনে। বাছাই খবর। রাশিয়ায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত 48। ভাঙা পায়ে ব্যাটিং পন্থে মুগ্ধ সচিন। 2026 সালে ফের ইংল্যান্ড সফর ভারতের। ফের ছাত্রের অপমৃত্যু খড়গপুর IIT-তে। চীন ওপেনে আদর্শ সিন্ধুকে ছিটকে দিয়ে চমক 17 বছরের উন্নতি। নমস্কার, এখানেই শেষ করছি। বাবা, এত হয়ে গেল? টাইম গুলো আজকে অনেকেরই অনেক বেশি বেশি হয়েছে, ওই জন্য আজকে 6:30 বেজেও গেল। অনেকে ছিল, টাইমটার দিকটা একটু সবাইকে একটু মাথায় রাখতে হবে আর কি। পার্টিসিপেট না, তুই বল। আজকে আর করবো না আমি, অনেক বেলা, অনেক রাত্রি হয়ে গেছে, অনেকেরই কাজকর্ম থাকবে তো।